রাজনীতির মাঠে এখন একটি আলোচনা, নির্বাচন অনুষ্ঠিত হবে কবে। আর এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি আশিক হোসেন। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ইনভেন্টর ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। তানভীর, আপনি তো জানেন যে বিএনপি বরাবরই বলে আসছে দ্রুততম সময়ে তারা একটা নির্বাচন চায়। অন্যদিকে আমরা যদি দেখি জামাতে ইসলামী বলছেন যে তারা একটি সংস্কার শেষে তারপরে নির্বাচন চান, অর্থাৎ এত দ্রুত তারা নির্বাচনের পক্ষপাতী নন। অন্যদিকে শিক্ষার্থীদের যে নতুন দলটি হয়েছে এনপিসি, তারা বলছে যে তারা চান যারা এই জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারী, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শেষ করে তারপরে তারা নির্বাচনের দিকে যেতে আগ্রহী বেশি। আসলে কি হচ্ছে রাজনীতিতে? হ্যাঁ, কি হচ্ছে আসলে ব্যাপারটা এরকম যে ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এই মুহূর্তে আমরা যদি দেখতেছি একটা যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, কিন্তু এই সরকারের ক্ষমতার একটা পার্ট হিসেবে কিন্তু যদি আমরা চিন্তা করি যে পক্ষ বা পার্ট হিসেবে, তাহলে ছাত্রদের যারা আছেন তারা সরাসরি দলেও আছেন এবং সরকারেও তারা আছেন। আবার জামাত ইসলাম সহ ইসলামিক বেশ কিছু ফোর্স তারাও মনে করে যে তারাই আসলে সরকারে আছে। ফলে সরকারে না থাকা সত্ত্বেও এদেশের বড় একটা রাজনৈতিক অংশ কিন্তু মনে করছে তারা সরকারে আছে, বিএনপি মনে করছে তারা আসলে সরকারে নাই। কিন্তু যদিও বিএনপি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যদি বলি যে চাঁদাবাজির কথা বলি, বিভিন্ন জায়গা দখলের কথা বলি, লুটপাটের বেশ কিছু জায়গা আছে যে সাধারণত পলিটিক্যালি যে দখলগুলো আমরা দেখি, দখল পাল্টা থাকে, এই জায়গাগুলোতে বিএনপির আছে। কিন্তু বিএনপি যেহেতু মনে করছে তারা সরকারে নাই, তারা এই জন্য ভোটে যেতে চাচ্ছে যে ওকে তাদের যত দ্রুত ভোট হবে তাদের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো সেই জায়গা থেকে তারা এটা চায় যে সরকারে যেতে, ক্ষমতায় যেতে। আর অন্যদিকে যে দলগুলো এই মুহূর্তে চাচ্ছে না ভোট বা দেরি করতে চাচ্ছে, তারা কিন্তু মনে করছে তারা এই মুহূর্তে সরকারে আছে এবং যদি ভোট হয় তাহলে তো আসলে তারা সরকার থেকে ছিটকে পড়তেই হবে তাদেরকে, অন্তত আগামী এক টার্মের জন্য অথবা 5 বছরের জন্য। তো সেই জায়গা থেকে রাজনীতিতে যদি আপনি সহজভাবে দেখেন তাহলে আসলে বর্তমান সরকারকে কেন্দ্র করে একটা অংশ মনে করছে আমি সরকারের সঙ্গে বা সরকার আমি সরকার, আর একটা অংশ মনে করছে যে আমি সরকার নই। ফলে যে দ্বন্দ্বটা হয় যে বিরোধী দল সবসময় চায় সরকারে আসতে, সরকারি দল সবসময় চায় সরকারের ক্ষমতা আঁকড়ে থাকতে, এখনের আসলে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিটা সেই রকম। আমরা যদি দেখি যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি মনে করছেন না যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সরকারের অন্য যারা উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু একটি ধারণা দিয়ে রেখেছেন যে হয় এই বছরের ডিসেম্বরে নির্বাচন হবে, নতুবা আগামী বছরের মার্চ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু বর্তমানে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে দেখছি, তাতে করে কি ডিসেম্বরে নির্বাচন হওয়ার মানে সম্ভব, বা আর যদি নির্বাচন হয়ও সেটাকে ঘিরে আপনি জানেন যে নির্বাচনকে ঘিরে তো এক ধরনের সহিংসতার একটা সম্ভাবনা থেকেই যায়। তো সেটাকে সামাল দেওয়ার মতো সক্ষমতা কি এই অন্তর্বর্তী সরকারের আছে কিনা? হ্যাঁ, এখানে দুটো প্রশ্ন। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে নাহিদ ইসলাম যিনি নতুন গঠিত পার্টি যে এনসিপি, সেই দলের প্রধান, তিনি বলেছেন যে তিনি মনে করছেন না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। হ্যাঁ, এখানে আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা আগেই আমরা বলছিলাম যে এরা চাচ্ছেই না এই মুহূর্তে নির্বাচন হোক বা যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, যেটি বিএনপির দিক থেকে আবার চাওয়া হচ্ছে, বিএনপি এবং তার কিছু মিত্ররা আবার সেই জায়গাটা চাচ্ছেন। তবে আমার কাছে মনে হচ্ছে আকবাড়িয়ে নাহিদ ইসলামের এই কথাটি বলাটা কতটা উচিত হয়েছে, পলিটিক্যাল একটা হতে পারে রাজনৈতিক মাঠে সে হয়তো কথাটা ছড়িয়ে দিয়ে একটু বোঝার চেষ্টা করবে পরিস্থিতি। এবং অন্যদিকে যদি আমরা এটাও দেখি যে কিছুদিন আগেও যখন সরকার বলছিল যে ডিসেম্বরের মধ্যেই ভোট হবে, আবার কিন্তু আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে মার্চে যেতে পারে সেই কিছু সংস্কারের মধ্য দিয়ে। অর্থাৎ নির্বাচনের বিষয়ে যে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অবস্থান কারোর মধ্যে নাই, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার। সেক্ষেত্রে আপনি আগেই বলছিলেন যে জামাত ইসলামে, এনসিপি, সরকার এবং আদার্স কিছু পার্টি কিন্তু চাচ্ছে না যে দ্রুত নির্বাচন হোক, তারা সংস্কারের কথা বলছে, বিচারের কথা বলছে। এবং বিচারের বিষয়টা যখন আসে, বিচারের বিষয়টা একটু লম্বা প্রসেস, তাহলে আপনাকে কিন্তু কয়েক মাসের মধ্যে এই ইলেকশন করা সম্ভব না, কারণ এটা কয়েক বছরই লেগে যাবে। একটা সুষ্ঠু বিচার মানে আপনি যদি মনেও করে থাকেন যে শেখ হাসিনা সহ তার যারা অপরাধী করেছেন, এটি যদি প্রমাণ আপনি করতেও পারেন, সেই প্রমাণ করতে গেলেও কিন্তু আপনাকে কয়েকটা ধাপ পেরিয়ে যেতে হবে ইলেকশন বিচারের প্রক্রিয়া শেষ করতে গেলে, ফাঁসির মঞ্চ পর্যন্ত যাওয়ার কথা যেটা বলছিলেন সার্জিস আলম। তো সেই জায়গা হলে তাহলে তো বহু বছর ইলেকশন
ইলেকশনের কোনো থাকবে না। আর দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে আসলে ইলেকশন কতটা যৌক্তিক, এটা নিয়ে আমরা কিছুদিন আগেও একটু কথা বলেছিলাম আমি আপনি মনে হয় একই টকশোতে, যে সেটি হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি দেখেন বাংলাদেশে 44,000 ভোট কেন্দ্র হয়, যেটার প্রায় 2 লাখের বেশি হচ্ছে ভোট বুথ থাকে, অর্থাৎ ভোট কক্ষ যেটাকে আমরা বলি সেই জায়গাটা থাকে। তো এই 44,000 ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মতো অবস্থা, মনোবল, সক্ষমতা এই মুহূর্তে পুলিশের মধ্যে নাই, আনসারদের মধ্যে নাই। আপনারা জানেন যে পুলিশ, আনসার, সেনাবাহিনী সহ এরাই মেইন কাজটা করে এবং বেশি কাজটা করে কিন্তু আসলে পুলিশ। তো পুলিশের সেই কাঠামোগতভাবে যেভাবে ভেঙে গেছে সেটা সরকারও বলছে বিভিন্নভাবে। তো সরকারের পক্ষে আসলে পুলিশের এই বিশাল জায়গা পাহারা দেওয়াটা তাদের পক্ষে সম্ভব না, এবং বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে পুলিশের প্রতি মানুষের এক ধরনের ক্ষোভও কিন্তু আছে। ফলে ওই যে গ্রাম মানে একেবারে ভেতরে কোথাও পৌঁছে গিয়ে পুলিশ জনগণের সঙ্গে কাজ করবে, তাদের আস্থায় নিয়ে কাজ করতে পারবে, এটা কিন্তু মনে হয় না। এটা তো আপনি বললেন শুধু ভোটের দিনের পরিস্থিতি, আমরা যদি দেখি যে ভোটের আগে যখন প্রার্থীরা প্রচারণাগুলো চালান তখনও কিন্তু এক ধরনের পক্ষ বিপক্ষের প্রার্থীর মধ্যে নিঃসন্দেহে আপনি যেটা বলছেন যে আইন শৃঙ্খলা তখন ঠিক রাখা, আমরা যতই বলি যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা থাকবে, তো এটা দেখভাল তো আলটিমেট শেষ পর্যন্ত পুলিশের উপরেই বর্তায়। মানে এর জন্য বডি থাকে ঠিক আছে, কিন্তু কাজটা তো পুলিশকে করতে হয়, সব কাজ কিন্তু পুলিশকেই করতে হয়। ভোট বাক্স থেকে শুরু করে সে রক্ষণাবেক্ষণ, পাহারা দেওয়া, ভোটের আগে আপনি যে বিভিন্ন জায়গায় নিয়ে যে রাখতে হবে জিনিসগুলো, সেগুলো কিন্তু পুলিশের পাহারায় নিয়ে যাওয়া হয়। বিশাল একটা অংশ থাকবে আনসার। আপনি জানেন যে আনসারের সঙ্গে যে ধরনের একটা ঘটনা ঘটে গেছে এই সরকারের আমলে, ফলে আনসারের মধ্যেও কিন্তু এই দৃঢ়তা আর থাকবে না। এছাড়া সেনাবাহিনীর যে ভূমিকা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, এবং এখনও যদি আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়া সেনাবাহিনীর কথাও বলি, তারা কিন্তু ঠিক জোর খাটাতে পারছে না বা তারা করতে চাইছে না, কারণ সেনাবাহিনীর সঙ্গে মানুষের যদি কোনোভাবে একটা কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব তৈরি হয়, সেটি কিন্তু আসলে কোনোভাবে রাষ্ট্রের জন্য ভালো হয় না। ফলে সেনাবাহিনীকে কিন্তু এই স্লো যে যাচ্ছে এইভাবেই তাদেরকে যেতে হবে। এইভাবে যদি চিন্তা করা হয়, যেটি নাহিদ বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেছেন, পরিস্থিতির কথা বলেছেন, এই কারণে হয়তো সম্ভব হবে না, সেই জায়গা থেকে হয়তো তার জায়গা থেকে যুক্তিটা ঠিক আছে। তবে আমার কাছে মনে হচ্ছে দলের প্রধান হিসেবে নির্বাচনকে বেশি পেছানো বা নির্বাচন আমি চাই না, এ ধরনের অবস্থান তৈরি হলে যে জিনিসটা হয় সেটি হচ্ছে দলের প্রতি মানুষের আস্থা কমে। তাকে ভোট চাওয়া দরকার, বাট তার আগে পরিস্থিতি তৈরি করার জন্য বরং এখন চাপ দিতে হবে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। তারপরে কি হলো না হলো সেটা আরও একটু পরের ব্যাপার, কিন্তু আগেই যদি আমি মনে করি যে ভোট হওয়া সম্ভব না, সো ভোট হবে না, তাহলে আসলে মানুষের মধ্যে একদম সন্দেহ তৈরি হবে। তানভীর, আরেকটা জিনিস, যে নির্বাচন কমিশন গত কয়েকদিন আগে বলেছেন যে তারা এখনো পর্যন্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম কোনো নির্দেশনা সরকারের কাছ থেকে পায়নি। তো ফলে তারা আসলে কতটুকু প্রস্তুত বলে মনে করেন? নির্বাচন কমিশন যে খুব বেশি প্রস্তুত তা না, তবে একটা জিনিস, আমাদের ভোটার তালিকাটা সবসময় রেডি থাকে, এটা আমাদের জন্য একটা সুবিধা। বাংলাদেশের ভোটার শুধু আপগ্রেড হয়, পুরানোটা রয়ে যায়, পুরানো যারা মারা যান তারা বাদ যান। ফলে ভোটার যে তালিকার যে সিস্টেম্যাটিক, যেটি 2007-08 তখনকার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এটা একটা যুগান্তকারী কাজ ছিল। ফলে ভোটার তালিকাটা আমাদের সবসময়ের জন্য থাকছে। কিন্তু এটা ঠিক যে আপনাকে তো সরকার যদি না জানতে পারে যে কবে ভোট হবে, কারণ এর মধ্যে আপনাকে দল নিবন্ধনের জন্য আবেদনের জন্য দিতে হবে, সেটি একটা লম্বা প্রক্রিয়া, 2 মাস 2.5 মাস লেগে যাবে। তারপর কিছু মামলা হবে, মামলার পর আবার যুক্ত হতে হবে। এরপরে থাকবে হচ্ছে আপনার সীমানা পুনরুদ্ধার, যেটা সরকারের অন্যতম কাজের মধ্যে থাকবে। তো সেটা কমিশনের জন্য থাকবে সেটি, এবং সেটা বাধ্যতামূলক। হয়তো সে ছোট আকারে করতে পারে, বড় আকারে করতে পারে। তারপরে এটি কিন্তু অনেকটা বলা হচ্ছে যে এবারে নিশ্চিত যে 2 কক্ষ বিশিষ্ট একটা সংসদীয় নির্বাচন হবে, সে তার মানে নিম্নকক্ষে 100 আসন বাড়ানোর সম্ভাবনা দেখা দিচ্ছে। এই কাজগুলো যদি হয়ে থাকে তখন কিন্তু আসলে সরকারের যে মানে ইলেকশন কমিশনের জন্য আমি বলবো যে সেটা যদি বলা হয়, তাহলে ইলেকশন কমিশনের প্রস্তুতির যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। তাদের মাঠে অনেক কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় আপনাকে কেন্দ্র তৈরি করতে হবে, কেন্দ্র গঠনের জন্য সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা কীভাবে সাজানো যায় সেগুলো নিয়ে কাজ করতে হবে। এটা লম্বা টাস্ক, এবং যেহেতু তারা কোনো ধরনের লোকাল গভর্নমেন্ট ইলেকশন করছে না, ফলে তাদের কিন্তু এই মুহূর্তের প্র্যাকটিসটাও জানা নাই যে 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশের কী অবস্থা, এবং সেখানে আসলে একটা ভোট করতে গেলে কি প্রবলেমে তাদের পড়তে হতে পারে সেটি কিন্তু তাদের জানা নাই। কিন্তু এমনিতে নির্বাচন কমিশনে যারা চাকরি করেন তারা খুবই দক্ষ, তারা ভোট কীভাবে করতে হয় খুব ভালো করে জানেন। কিন্তু যেহেতু আপনাকে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আসছি, এবং আমরা এসেই কিন্তু সাথে সাথে 3 মাসে ভোট দেই নাই যে ঠিক আছে সরকার পতন হয়ে গেছে 3 মাসের মধ্যে, সেটা দেয়নি। ফলে স্বাভাবিকভাবে নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক কিছু হয়েছে। এই মাঠ পর্যায়ে যেহেতু তাদের এই অভিজ্ঞতাটা এই মুহূর্তে নাই, এবং একটা ভোট হলে আসলে কী সমস্যা তৈরি হতে পারে, যেহেতু তারা লোকাল গভর্নমেন্ট কোনো ইলেকশন করছে না, সেটি কিন্তু তাদের মধ্যে নাই। ফলে ইলেকশন কমিশনের এক ধরনের প্রস্তুতি ঘাটতিতে আমি দেখি। আরেকটা প্রশ্ন আমি জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায়
সেক্ষেত্রে তাদেরকেই সেই সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে নির্বাচন করবে কিনা। তো আওয়ামী লীগকে নিয়ে তো এই সরকারের একটা অবস্থান ছিল কিছুদিন আগ পর্যন্ত, সেই অবস্থানটা কি কিছুটা নমনীয় মনে হলো কিনা? তার এই বক্তব্যে সেটি মনে হয় যে অবস্থানটা নমনীয়, কারণ এর আগে কিন্তু ধারণা করা হচ্ছিল আওয়ামী লীগ ভোট করতে পারবে কি পারবে না সেটি আসলে সরকার সিদ্ধান্ত নেবে, তারা নিষিদ্ধ করে দিবে বা ইলেকশন কমিশন তার নিবন্ধন বাতিল করে দিবে বা আদার্স যে কোনো একটা ব্যবস্থা তারা আওয়ামী লীগের মধ্যে নিবে, আওয়ামী লীগের উপর নিবে, অথবা আইনি কাঠামোর মধ্য থেকে তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হবে। তো বর্তমান যিনি প্রধান মানে লাস্ট যে বক্তব্যটা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার এই বক্তব্যের পর একটু এই জায়গাতে অন্তত মনে হয় যে যেন নমনীয়, কারণ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেওয়ার অধিকার যদি আওয়ামী লীগের উপরে থাকে তাহলে তার রাজনীতি করার অধিকারও কিন্তু স্বাভাবিকভাবে আসে। আপনি নিশ্চয়ই এটা বলতে পারবেন না তোমাকে আমি রাজনীতি করতে দেবো না, আপনি বলতে পারেন যে অপরাধী যে তাকে আমি সাজা দিব, তাকে আমি সর্বোচ্চ সাজা দিব, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, তাকে রাজনীতির মাঠে থাকবে না, সেটা হয়তো হতে পারে। কিন্তু যখন আপনি বলছেন যে দল হিসেবে আওয়ামী লীগ থাকছে এবং সে ভোট করবে কি করবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে, তো যদি আওয়ামী লীগকে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার যদি তার থাকে তাহলে কিন্তু তার রাজনীতির মাঠে রাজনীতি করার অধিকারও সম্পূর্ণভাবে একসময় তাকে দিতেই হবে সরকারকে। তো সেটি কিন্তু একটা পজিটিভ সাইন বলা যায়। তো সেই জায়গায় যদি হয় তাহলে তো আওয়ামী লীগ নির্বাচন, আওয়ামী লীগ বড় দল, তারা নির্বাচন নিশ্চয়ই করবে। তো যদি সেই করতে চায় বা না চায় যেটাই হোক না কেন, রাজনীতির মাঠে কিন্তু তাদের ফেরাটা অনেকটা সহজ হবে। এই সেক্ষেত্রে তো এনপিসি বলেন বা জামাত ইসলামী বলেন, তাদের সাথে তো তাহলে সরকারের একটা অবস্থানগত পার্থক্য তৈরি হয়। কারণ বিএনপি কিন্তু বরাবরই বলে এসছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন, বরঞ্চ এই দায়িত্বটা তারা জনগণের হাতেই ছেড়ে দিতে চান। তো সেক্ষেত্রে আবার এনপিসি এবং জামাত ইসলামীর পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি ছিল বা এখনো আছে। তো সেক্ষেত্রে কি সরকারের সাথে তাদের একটা অবস্থানগত পার্থক্য? আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে শেষ পর্যন্ত হয়তো নিষিদ্ধের বিষয়টা জায়গায় হয়তো সরকার নাও যেতে পারে, কারণ আমরা এর আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, প্রায় 35% 40% সমর্থক কিন্তু তার মধ্যে রয়ে যায়, সেটা ভোটার, সমর্থক, নেতা কর্মী সব মিলায় যদি আমরা এইভাবে দেখি, ফলে একটা দলকে নিষিদ্ধ এইভাবে করে দেওয়া যায় না। এবং আরও একটা ব্যাপার আমরা একটু খেয়াল করছি, যদিও সেখানে আওয়ামী লীগের কথা ওঠে নাই, কিন্তু দেশি বিদেশি যারা দেখা করছেন তারা কিন্তু একটা কথা খুব বলছেন, ইনক্লুসিভ ইলেকশনের কথা। লাস্ট সেনাপ্রধান তার বক্তব্যও কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, যে এখানে বিভেদ তৈরি করা যাবে না। ফলে ইনক্লুসিভ ইলেকশনের শব্দটা কিন্তু আসে এই অর্থে যে তাহলে আওয়ামী লীগকে তোমাকে ভোটে আসতে দিতে হবে। এটাই যদি আপনি অতীতেও দেখেন তখন ইনক্লুসিভ ইলেকশনের কথা কিন্তু ইলেকশনের আইন অনুযায়ী কি বলে, কোনো দল আসবে কি আসবে না এটা তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু বারবার যখন এর আগে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন যখন সরকার বিভিন্ন দেশ বলতো ইনক্লুসিভ ইলেকশনের কথা, তারা কিন্তু বিএনপি মেনশন করতো তা না, কিন্তু তার মানে কিন্তু এই যে বিএনপিকে সহ তোমরা ইলেকশনে আসো, সরকারের মধ্যে এই তাগাদা ছিল। কারণ না হলে একটা ইলেকশন কতটা সুষ্ঠু হচ্ছে অবাধ হচ্ছে কিনা সেটা কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে ইনক্লুসিভ ইলেকশনের একটা চাপ সব জায়গা থেকে তৈরি হচ্ছে, এতে মনে হচ্ছে যে হয়তো আওয়ামী লীগের রাজনীতি করা এবং তাকে আগামী ইলেকশনের সুযোগ দিবে সরকার, এমন একটা হয়তো একটা নীতিগত একটা অবস্থানে তারা এখন পর্যন্ত আসছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনার কাছে কি মনে হচ্ছে সামনের দিনগুলোতে কি রাজনীতির মাঠ কিছুটা উত্তপ্ত হতে পারে? রাজনীতির মাঠ খুবই উত্তপ্ত হতে পারে, কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপিকে এই মুহূর্তে যদি রাজনীতির মাঠে হাল ধরতে তাহলে বিএনপিকে হাল ধরতে হবে, কিন্তু বিএনপির সেই অবস্থানটা কিন্তু বেশ খানিকটা একটু স্লো, কখনো তারা একটু স্লো যাচ্ছে, কখনো বা তারা রাজনৈতিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এখনও কিন্তু সাধারণ মানুষ, যেহেতু একটি বড় রাজনৈতিক দল মাঠে নাই যারা ক্ষমতাসীন ছিল বারবার, আওয়ামী লীগ, বিএনপির ক্ষমতাসীন দল বারবার, এর বাইরে তো আমাদের ওরকম কোনো রাজনৈতিক দল নাই। তো মানুষ কিন্তু চিন্তা করবে যে বিএনপি কি করছে এটা দেখার ব্যাপার, অন্যরা কি বলছে না বলছে সেটা কিন্তু তার কাছে অতটা গুরুত্ব পাবে না। নতুন দল হিসেবে ছাত্রদের দিকেও তাদের হয়তো চোখ থাকবে, কিন্তু আলটিমেট যে হাল ধরার কথা যেটা রাজনীতিতে, সেটি বিএনপি কিন্তু শুরুতে কয়েকটা জায়গায় তারা বেশ শক্তভাবে ধরেছিল, যেমন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে, এই ধরনের বেশ কিছু ৭২ সংবিধান বাতিলের বিরুদ্ধে তারা অবস্থান ছিল। ইভেন তারা চার্টার যেটা ঘোষণা করার কথা ছিল, অর্থাৎ ঘোষণাপত্র যেটা রেভুলেশন অফ প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশন যেটা ঘোষণা করার কথা ছিল, তো সেই জায়গায় কিন্তু তারা এক ধরনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক ধরনের একটা শক্ত অবস্থান তারা নিয়েছিল। কিন্তু এটাও ঠিক যে একটা নির্বাচনের দাবিতে যদি এগিয়ে যেতে হয়, তাদের যদি মূল লক্ষ্য আমরা এখন দেখি নির্বাচনের দাবি, তাহলে কিন্তু ইতিমধ্যে বিএনপির উপরে বেশ কিছু চাপ তৈরি হয়েছে যে তাদের জুলাই চার্টার মানতে হবে, তাদের সংস্কারগুলো মানতে হবে, তারপরে সরকারের দিক থেকে আরও যেসব পদক্ষেপগুলো নিতে হবে সেটি লিখিত হবে, সে যদি অপোজ করে তাহলেও লিখে দেওয়া হবে যে বিএনপি এটা চায়নি। যে রাজনীতিবিদরা কিন্তু আসলে এইভাবে কাজ করে না, ফলে বিএনপি সামনে কিভাবে এই বিষয়টা অ্যাভয়েড করবে, কিভাবে তার অবস্থান শক্ত করবে সেটি আসলে গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে যদি দেখি যে বিএনপি এখনও কিন্তু চালকের আসনে তার অবস্থান, এটা পুরোপুরি বলাটা কঠিন।
অনেক ধন্যবাদ তানভীর, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।